দর্শক, এখন রয়েছে দেশের ব্যাংকিং খাত নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন এনসিসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোস্তাউদ্দিন আহমেদ। আমরা কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। প্রথমে একটু জানতে চাইবো যে সাম্প্রতিক যে মুদ্রানীতি আসলে এর পরবর্তী ব্যাংকিং সেক্টরের অবস্থানটা ওভারঅল যদি একটু তুলে ধরেন। হ্যাঁ, এখন তো বেসিক্যালি ব্যাংকিং সেক্টর ইজ দ্য ওয়ান অফ দ্য লিডিং নিউজ অফ আওয়ার কান্ট্রি। মুদ্রানীতিতে ব্যাংক যেভাবে আগের যে ক্রেডিট গ্রোথ ছিল 16.5%, ওই একই ক্রেডিট গ্রোথে কিন্তু এটা রাখা হয়েছে। একটা জিনিস আমাদের কিন্তু গত বছর আমরা সবাই জেনেছি বাই দিস টাইম যে গত বছরের ক্রেডিট গ্রোথ ছিল 19% প্লাস। এটার পিছনের যদি আপনি হিস্ট্রিটা দেখেন যে কেন হয়েছে, বাংলাদেশে এই মুহূর্তে বা গত বছর থেকেই যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা অন্যান্য খাতে যে পরিমাণ কাজ হচ্ছে, স্পেশালি ইন দ্য গভর্নমেন্ট সেক্টর, বাংলাদেশের ইতিহাসে এত কাজ ইন টার্মস অফ দ্য ভলিউম এগুলো হয় নাই। তাহলে এই কাজগুলি ফাইন্যান্স করছে কে? এই কাজগুলি ডিরেক্টলি ইনডিরেক্টলি কিন্তু আপনার এই প্রাইভেট ব্যাংকের উপরে আসছে। আমি কেন বলছি প্রাইভেট ব্যাংক? বাংলাদেশ ব্যাংকের স্ট্যাটিস্টিক্সে বের হয়ে এসছে যে 70% অফ দ্য বিজনেস ইজ ম্যানেজড বাই দ্য প্রাইভেট সেক্টর ব্যাংক অনলি। সো এই যে প্রতিটা কাজ যে এক্সিকিউট হচ্ছে, এই ফাইন্যান্সিং তো ব্যাংকের প্রাইভেট ব্যাংক ইজ প্লেইং এ কি রোল, প্রাইভেট ব্যাংক থেকেই হচ্ছে। সেই কারণের জন্য আজকের যে লিকুইডিটির যে ইস্যুটা তৈরি হয়েছে, বেসিক ইস্যু হচ্ছে দ্য ক্রেডিট গ্রোথ ওয়াজ মাচ হায়ার দ্যান দ্য ডিপোজিট গ্রোথ। তো সিম্পল ইকুয়েশন, যখন ক্রেডিট গ্রোথটা বেড়ে যায় ডিপোজিট গ্রোথের তুলনায়, তো অবভিয়াসলি দ্য মার্কেট লিকুইডিটি উইল ক্রিয়েট নাও। তো সেই কারণের জন্য আমাদের এবারও কিন্তু obviously since it is election year, the inflation control will be the major agenda of any government. So সেটাকে লক্ষ্য রেখে ক্রেডিট গ্রোথটা গত বছরের তুলনায় রাখা হয়েছে, কিন্তু আমরা এক্সপেক্ট করছি যে মার্কেটের ক্রেডিট গ্রোথের ডিমান্ড কিন্তু স্টিল হাই, বিকজ যে সমস্ত বড় বড় মেগা প্রজেক্টগুলো আছে সেগুলো কিন্তু এক্সিকিউশনের টাইমও কিন্তু এই বছর। So they will need more money obviously it is from the banking sector only, because বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের ইয়েটা তো ওইভাবে আসে নাই। সো এন্টায়ার লোডটা কিন্তু ট্রান্সফার হচ্ছে মানি মার্কেট আপনার বলতে ব্যাংকিং সেক্টরের উপরে। তো সেটাতে আমাদেরকে অবশ্যই অত্যন্ত কেয়ারফুলি যেতে হচ্ছে, বিকজ অনেকগুলা রিজনে, বিকজ at the end of the day the entire banking sector is not only for the domestic compliance, is a matter of the international compliance also, because আমাদের entire trade volume কিন্তু is related with our partners, that is the foreign banks and all these banks. They are also observing our compliance issues, and they are also observing the financial parameters in different times. So এই সবগুলো মিলে কিন্তু this year will be a very challenging year for the banking sector. আচ্ছা, এবার একটু আসতে চাই যে সুদের হার, যেটি নিয়ে আমরা প্রতিনিয়ত গণমাধ্যমে দেখছি আলোচনা হচ্ছে, এবং সেটিকে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা এবং যে বারগুলো বলা হচ্ছে, সেই বিষয়ে আপনার মতামত কি? অ্যাকচুয়ালি কি সুদের হার অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ কে না চাইবে, ইনক্লুডিং মাইসেলফ, যে সুদের হার কম হলে আমরাও তো টাকাটা ফেরত পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, এটাতে কোনো সন্দেহ নাই। আমরা ব্যাংকিং সেক্টর আমরা চিন্তা করি শুধু আর স্প্রেড, আমি কত ইন্টারেস্ট রেটে আমি স্প্রেডটা করব, দ্যাট ইজ মাই ম্যাটার। আমার স্প্রেড থাকলে এনাফ। আমি যেটা বলা হচ্ছে যে 6% রেটে আমি যদি ডিপোজিট পাই আর 9%-এ আমি যদি লেন্ড করি, 3% স্প্রেড ইজ দেয়ার। তো আমার মনে হয় যে এখন অ্যাভারেজ ব্যাংকের স্প্রেড কিন্তু ইজ বিটুইন 3 to 4%, এবং 3%-এর নিচেও কিন্তু অনেক ব্যাংকের স্প্রেড আছে। সো 6-9 এটা করার ব্যাপারে আমাদের ব্যাংকারদের ভিতরে কিন্তু কোনো দ্বিমত নাই, কিন্তু কোশ্চেন ইজ দ্যাট যে আমি যে 9-এ করব, তাহলে তো আমার ডিপোজিটটা 6-এ আসতে হবে। আমি আজকের ডেটেও আমি অত্যন্ত করে বলতে পারি, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট দ্য ডিপোজিটস এট দ্য রেট অফ 6%। সো ওইটার অ্যাভেলেবিলিটিটা কিন্তু এখনো পর্যন্ত আসে নাই 6%-এর। বাট আপনি একটু যদি আমরা পিছনে ফিরে যাই, আমরা যদি 6 মাস সে 1 বছর আগে যাই, দ্য ইন্টারেস্ট রেট হ্যাভ অলরেডি টাচ বিলো 9%, যে এটা কিন্তু 8%, 7.5% ছিল। আমি কর্পোরেটকে 7.5%-এ লোন দিয়েছি, শত কোটি টাকা। সো সেটা কিন্তু আজকে কোনো একটা রিজনে, অবভিয়াসলি সবাই জানেন, এটা বেড়ে গেছে। সো মার্কেট ডাইনামিক্স কিন্তু এগেইন বাংলাদেশ ব্যাংক
যে সমস্ত পলিসি ডিসিশন নিচ্ছে, আমাদের ব্যাংকগুলো যেভাবে আমরা চেষ্টা করছি, এটা কোনো দিনক্ষণ দিয়ে বলাটা ডিফিকাল্ট হবে। ইফ ইউ ask me on a particular date, it will be very difficult for me, but I am very much hopeful যে এটা কমে আসবে এবং এটা সিঙ্গেল ডিজিটেই আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আচ্ছা আচ্ছা, তারল্যের জায়গাটা আপনি কিছুটা যোগ করেছেন, তারপরে এই জায়গাটায় যদি আরেকটু ইলাবোরেটলি বলেন। তারল্য দেখেন, তারল্যটা হয়েছে, এটা আমরা সবাই জানি, সবাই কিন্তু আসলে তারল্যের প্রবলেমে পড়ে নাই। আমি আমার ব্যাংকের কথা বলতে পারি, আমার এডি রেশিও 79 আজকের ডেটে, এবং আই নেভার ক্রস 85, নেভার। তো এরকম আরো অনেক ব্যাংক আছে যে যাদের লিকুইডিটিতে কিন্তু দে আর মেইনটেনিং দ্য লিকুইডিটি ইজ ভেরি ওয়েল। কিছু কিছু ব্যাংক আছে সেখানে আপনার তাদের কিছু লিকুইডিটি প্রবলেম আছে। এটার পিছনে কিন্তু দুই একটা ফ্যাক্টর কাজ করেছে। একটা ফ্যাক্টর কাজ করেছে যে একটি নতুন ব্যাংক তার একটু প্রবলেমে পড়ে যাওয়ার কারণের জন্য কিন্তু ওভারঅল নতুন জেনারেশনের ব্যাংকের উপরে কিন্তু মানুষের ফেথটা চলে গেছে। দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন। অ্যানাদার রিজন ইজ দ্যাট যে এই কন্টিনিউয়াস এই যে এটার ফলে যারা বিগ চাঙ্ক ডিপোজিট হোল্ডার, তারা কিন্তু প্রাইভেট ব্যাংকের উপরে তাদের ফেথটা, যে এত বড় ডিপোজিট আমি প্রাইভেট ব্যাংকে রাখবো, so it might create a problem, then I will be in a problem, so better to keep these deposits to that, the government bank. বাংলাদেশের টাকাটা তো আর বাংলাদেশের বাইরে চলে যায় নাই, obviously আছে, যেটা হচ্ছে যে টাকা has been shipped from this private sector bank to the government sector bank. But on the other hand, আমি আবার মেনশন করছি, that is the statistics says that 70% of the total business is now controlled or managed, whatever the word you will use, that is by the private banks. অন্য ক্ষেত্রে গভর্নমেন্ট ব্যাংকের কিছু রেস্ট্রিকশনস এর কারণের জন্য তাদের ক্রেডিট লেন্ডিং এর রেস্ট্রিকশনস আছে। that is the positions of the another one of the largest private bank. So they are also not as aggressive as before. So এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টরের উপরে একটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের যে প্রেশার, আমরা কখনো কিন্তু ডিমান্ডের এই প্রেশারটা অনুভব করি নাই। এখন কি যেটা ফেস করছি, যে ডিমান্ড, দ্যার ইজ এ হিউজ প্রেশার ফ্রম দ্য ডিমান্ড। সো এইটার ফলে কিন্তু আসলে আমরা কিছু ব্যাংক দে আর ফিলিং, দে আর স্টিল দে আর টেকিং দ্য ডিপোজিটস, দে হ্যাড টু টেক দ্য ডিপোজিটস অ্যাট এ হায়ার রেট, এবং এই কারণের জন্য তাদের কিন্তু ইন্টারেস্ট রেটের ওই যে মিসম্যাচটা ম্যানেজ করতে কিছু সমস্যা হচ্ছে। আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই, বিরতির পর আলোচনা। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরবো অতিথির সঙ্গে আলোচনা, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আবারও 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের ব্যাংকিং খাত নিয়ে কথা বলছিলাম এনসিসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোস্তাউদ্দিন আহমেদের সঙ্গে। আমরা ফিরে যাচ্ছি তার সাথে আলোচনা করছিলাম ব্যাংকিং সেক্টর পরিস্থিতি নিয়ে। একটু আসতে চাই, যদিও আপনি যোগ করেছেন যে ওভারঅল আমাদের ইনভেস্টমেন্টের কন্ট্রিবিউশনটা প্রাইভেট ব্যাংকে বেশি, যদিও পৃথিবীর অন্যান্য দেশে ব্যাংকিং সেক্টরে দীর্ঘমেয়াদের বিনিয়োগটা আসলে কমই থাকে, ক্যাপিটাল মার্কেট বেশি থাকে। ওভারঅল আমি যদি একটু রিলেট করি, সেই জায়গাটায় আমাদের ক্যাপিটাল মার্কেটের অগ্রগতিটা আসলে কেন হচ্ছে না, কি বলবেন? একটু দেখেন, এখানে একটু টেকনিক্যাল ইকুয়েশন হচ্ছে। ইকুয়েশনটা হলো দ্যাট ইজ কল্ড অ্যাসেট লায়াবিলিটি মিসম্যাচ। যে আমি ডিপোজিটগুলো নিচ্ছি ম্যাক্সিমাম 3 মাস 6 মাস, ম্যাক্সিমাম 1 ইয়ার। আমি এই ডিপোজিট নিয়ে যে আমরা যে 5 বছর 7 বছর স্টিল আমরা দিচ্ছি, হোম লোনে 10 বছর 15 বছর দিচ্ছি, ইট ইজ স্টিল এ মিসম্যাচ। বাট ডিসপাইট দ্যাট আমাদের কিন্তু ডিমান্ডের কারণের জন্য আমাদেরকে এটা ম্যাচ করতে হচ্ছে। আপনি যদি অন্যান্য দেশের ইয়েতে দেখেন, যে ওখানে কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ওদের কিন্তু বন্ড মার্কেট আছে, দ্যাট ইজ ভেরি স্ট্রং, এবং দ্যাট ইজ দ্য ক্যাপিটাল মার্কেট ইজ দ্য মেইন সোর্সেস অফ দিস সাপ্লাইং দ্য ফান্ড ফর দ্য লং টার্ম ইনভেস্টমেন্ট। আমাদের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্সের জন্য স্পেশালিস্ট কোনো ব্যাংক নাই, আমাদের লং টার্ম এর জন্য কোনো ব্যাংক নাই। আমার সোর্স যেখানে শর্ট টার্ম, সেখানে আমি কিন্তু একটা পার্সেন্টেজের উপর আমি যদি লং টার্মে যাই, তাহলে কিন্তু আমরা সবসময় ঝুঁকির মুখে থাকবো। বিকজ ফার্স্ট কোশ্চেন ইজ বাই দ্য ব্যাংকস রেপুটেশনস, নট এ সিঙ্গেল কাস্টমার যেন কখনো হোয়াট এভার দ্য অ্যামাউন্ট সে চাহিবা মাত্র তাকে যেন সে আমি বলতে না পারি, বলতে না হয় যে ভাই আপনি 1 ঘন্টা পরে নেন বা 5 মিনিট পরে নেন। সো
দ্যাট ইজ দ্য তাহলে তো আমার ব্যাংকিং এর এন্টায়ার ইয়েটাই শেষ হয়ে গেল। সো এই দিকে খেয়াল রেখে প্রতিটা ব্যাংকই কিন্তু তার টোটাল ডিপোজিটের সে ম্যাক্স আই থিঙ্ক দ্যাট ইজ দ্য 30% উই ক্যান গো ফর দিস দ্য লং টার্ম ইনভেস্টমেন্ট। বাট সিন্স আমি আগেই মেনশন করেছি যে এখন কান্ট্রির ডিমান্ডের ম্যাক্সিমাম ইয়েটাই কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের, আজকে বলেন এলপিজি বলেন, এলএনজি বলেন, পাওয়ার বলেন, আজকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলেন, সেতু বলেন, যেগুলো হচ্ছে যে প্রাইভেট সেক্টরে যে সমস্ত পিপিপি প্রজেক্ট হচ্ছে সবগুলো কিন্তু দে নিড দিস লং টার্ম ইনভেস্টমেন্টস। সার্ভিস ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির কথা বলেন, একটা হসপিটাল কখনো 5 বছরের রিটার্ন আসতে পারে না। সো লাইক দ্যাট দিস ইজ বড় বড় যে আজকে যে আমাদের শপিং মলগুলো হচ্ছে, দ্যাটস ক্যানট বি, দিস ইজ দ্য রিটার্ন উইদিন 5 ইয়ার্স। সো এই কারণের জন্য কিন্তু আমাদের অনেক জায়গা থেকে বলা হচ্ছে, আমিও বলার চেষ্টা করছি, একটা স্ট্রং ক্যাপিটাল মার্কেটের বেসিস দরকার, যেখানে আমাদের বন্ড ইস্যু করা যাবে এবং দ্যাট বন্ড ক্যান বি ট্রেডেবল, so that anytime there's any bank can come out from this by selling depending upon his liquidity. তো এইটা আমাদের দিস দ্য ডিমান্ড অফ দ্য টাইম। এটা আমরা যদি এস্টাবলিশ করতে পারি লাইক দিস আদার গভর্নমেন্ট ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্য ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্সিং স্পেশালাইজড ইনস্টিটিউশনস, যাদের অনেক বড় ক্যাপিটাল বেস থাকবে, যেটা ছিল আপনি জানেন যে আগের সময়ে কিন্তু বড় বড় ক্যাপিটাল বেসের ব্যাংক ছিল, দিস ইজ দ্য দ্যাটস এখন বিডিবিএল, তখন শিল্প ব্যাংক ছিল, বিএসআরএস ছিল, কিন্তু এগুলো কিন্তু এখন ডিমান্ড বাড়ছে, হাইরাস কিন্তু এগুলা কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড দিস ইজ দ্যাটস দ্য কনস্ট্রেন্ট অফ দ্য গভর্নমেন্ট ব্যাংক। তো সেই টোটাল জিনিসটা করে কিন্তু আমাদেরকে এই ডিমান্ডটা মিট আপ করতে হচ্ছে উইদিন দিস লিমিটেড কনস্ট্রেন্টস। তারপরে যেহেতু আমাদের যে উন্নয়নশীল অর্থনীতি সেটি বেগবান করার জন্য ব্যাংকিং সাপোর্ট তো রয়েছে, তারপরে সামনের দিনগুলোকে আরো বেশি বিনিয়োগ বাড়ানো এবং নির্বাচনী বছরকে ঘিরে ওভারঅল এই জায়গাটায় কিছু ব্যাড লোনের প্রভাব রয়েছে, সবকিছু মিলে এই সেক্টরে আসলে কি করণীয় রয়েছে? দেখেন, আমাদের কান্ট্রি জিডিপি মাশাআল্লাহ দ্যাট ইজ 7.28, ইট মাইট ক্রস দিস ইজ দ্য নেক্সট ইয়ার 7.45 এর একটা চিন্তা ভাবনা চলতেছে দেশের। কিন্তু ওভারঅল আমাদের এই শত চ্যালেঞ্জের ভিতরেও কিন্তু দেশ এগিয়ে যাচ্ছে, দেশের প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে এবং এক্সিকিউশন হচ্ছে, সব থেকে বড় কথা হচ্ছে এক্সিকিউশন হচ্ছে। এবং এই আপনি ঠিকই ধরেছেন, দ্যাটস একটা বিস্ফোরার মতো ব্যাংকিং সেক্টরের উপরে এনপিএল, এবং এই এনপিএল এর জন্যই কিন্তু আজকে যে আমরা 6-9 ইন্টারেস্ট রেটের কথা বলছি, যে আপনার বেড়ে যাওয়ার ওয়ান অফ দ্য রিজন ইজ দ্যাট দিস দ্য পার্সেন্টেজ অফ এনপিএল। সো এনপিএল এর জিনিসটা ইউ আর ভেরি মাচ কারেক্ট, ওয়ান পার্ট ইজ দ্য ব্যাংক, এখানে কিন্তু এক্সটার্নাল পার্ট আছে। External part, this is our judicial system that is there actively involved in this, that's a year. তো এখন যেটা হচ্ছে যে প্রথমে আমাদের নিজেদেরকে সংশোধন হতে হবে, আমাদেরকে মোর প্রফেশনাল হতে হবে, আমাদের ইন্টিগ্রিটি এবং অনেস্টির একদম পারফেক্ট কম্বিনেশন থাকতে হবে, এবং অন দ্য টপ অফ দ্যাট যেটা এক্সটার্নাল ফ্যাক্টর হিসেবে কাজ করছে এই সিস্টেমগুলোকেও যদি আমরা একটা ফর্মাল চ্যানেল মিনস হচ্ছে ফর্মালাইজ সিস্টেমে আনতে পারি। সে ফর এক্সাম্পল অর্থঋণ আদালতের যে অবজেক্টিভ নিয়ে তৈরি হয়েছিল, আমরা কিন্তু সেই সুফলটা কিন্তু খুব একটা বেশি পাচ্ছি না। আমরা যখনই অর্থঋণ আদালতে যাচ্ছি তার পরের দিনে কিন্তু রিট হয়ে এটা বন্ধ হয়ে যাচ্ছে। সো এই সমস্ত জিনিসগুলি নিয়ে কিন্তু কথা হচ্ছে, দ্যাট ইজ দ্য গুড থিং ফর দ্যাট, এন্ড আই এম হোপফুল যে আমরা এই এনপিএল কে যদি ম্যানেজ করতে পারি, তো ইন্টারেস্ট রেট আমার মনে হয় যেটা এক্সপেক্টেড লেভেলের থেকেও নিচে নামিয়ে আনা সম্ভব। তো এখানে পার্শ্ববর্তী দেশ অনেকগুলো দেশই কিন্তু কিছু সংস্কার এনেছে, আমাদের কিন্তু দেখা উচিত। নেপাল তাদের ইয়েতে এনেছে, এনপিএল ম্যানেজমেন্টে তাদের লিগ্যাল সিস্টেম চেঞ্জ করেছে। ইন্ডিয়া ব্যাংকিং কমিশন গঠন করে তারা কিন্তু নতুন সিস্টেম অ্যাডাপ্ট করেছে। সো দিস ইজ দ্য নেপালের এনপিএল এখন চলে গেছে 2 থেকে 3 এর ভিতরে। ইন্ডিয়াতে এনপিএল ইজ ইনক্রিজিং, দ্যাটস ওয়াই তার ব্যাংকিং কমিশন গঠন করে তারা নতুন সিস্টেম আইন চালু করেছে। সো আমাদের সংসদেও কিন্তু এটা নিয়ে কথা হয়েছে, আই এম হোপফুল যে এটা যত দ্রুত যদি বাস্তবায়ন করা সম্ভব, তত আমাদের এই এনপিএল এর থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আমরা আশা করছি অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জায়গাগুলো অনেক বেশি নজরদারির মাধ্যমে আমাদের অর্থনীতিকে আরো এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে 21 দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের ব্যাংকিং খাতে নানা দিক করণীয় নিয়ে কথা বলছিলেন এনসিসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোস্তাউদ্দিন আহমেদ। দর্শক, এবারে নিচ্ছে আর একটা বিরতি, বেলা 2:30টায় আবারও ফিরে আসবে 21 বিজনেস, আর ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন।